তোমাদের কিন্তু অলরেডি খুলনা বিশ্ববিদ্যালয়ের এক্সাম চলে গেছে, তাই না? যদি আমাকে বলো যে খুলনা বিশ্ববিদ্যালয়ের এক্সামটা ভাই আপনার কাছে কেমন লাগছে, আমি বলবো আমার কাছে যথেষ্ট স্ট্যান্ডার্ড একটা কোশ্চেন লাগছে। 15টা ফিজিক্সের মধ্যে আমি দেখছি যে 4টা কোশ্চেন, হ্যাঁ 4টা কোশ্চেন তোমার খুবই স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়েছে, আমার খুব ভালো লাগছে। তোমরা যারা এতদিন ভাবতা যে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় বা বুয়েট বা সাস্ট এরাই কঠিন কোশ্চেন করে, তাদের কিন্তু একটু কি হয়েছে বলো তো, একটু কিন্তু মন খারাপ হয়েছে, তাই না? কারণ খুলনা কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড কোশ্চেন করছে। তাহলে এই ধারণা কখনোই রাখবা না যে ভাইয়া তোমার একটা বিশ্ববিদ্যালয় তোমার কঠিন কোশ্চেন করতে পারে না। আমার মতে এখন থেকে যতগুলো বিশ্ববিদ্যালয় আসবে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় যথেষ্ট স্ট্যান্ডার্ড করেই কোশ্চেনগুলো করবে। ওকে, তাহলে তুমি যাতে এই কোশ্চেনগুলো পারো, এই কোশ্চেনগুলো তুমি যাতে পারো, এই জন্য কী করবা, খুব ভালোভাবে কোশ্চেনগুলোর কনসেপ্ট দেখে যাবা, বেশি বেশি প্র্যাকটিস করো ভাইয়া। প্র্যাকটিস করলে তোমার কি অ্যাকুরেসি বাড়বে, ঠিক আছে? তুমি সবগুলো কনসেপ্ট পারো কিন্তু প্র্যাকটিস করো না, পরীক্ষায় যায় কিন্তু তুমি পারবা না ম্যাথগুলো। ওকে, তাহলে আসো আমরা আমাদের যে প্লেলিস্ট চালু করছিলাম সেই ফেব্রুয়ারিতে, তাই না? তাহলে ফেব্রুয়ারিতে আমরা কী কী দিছিলাম বলো তো? চট্টগ্রাম দিছিলাম, সাস্ট দিছিলাম, তারপর আমরা এই রিসেন্টলি আমরা কী কী কাজ করছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিছি। তোমরা তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা অবশ্যই আমাদের সলভগুলো দেখো, ঠিক আছে? আমি এই প্লেলিস্টের লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। ওকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটার্ন আছে, আমাদের এমসিকিউ আছে। খুলনা বিশ্ববিদ্যালয় দিছিলাম জাবি এ ইউনিট, মনে হয় তোমাদের ম্যাথ দিছে। আমি আজকে তোমাদের ফিজিক্স দিব। এবং জাবি এবং রাবি এরা কিন্তু অনেকগুলো সেট করে, তাই না? তাহলে জাবি তো মোট অনেকগুলো সেট করছে, তো আমি চেষ্টা করব যদি সময় আমি পাই তাহলে 4 থেকে 5 সেট জাবির ফিজিক্স কোশ্চেন দিয়ে দেওয়ার। ওকে, তাহলে আসো আজকে আমরা জাবির কোশ্চেনগুলো সলভ করি। দেখো জাবির কোশ্চেন ভাই খুবই সহজ আসছে। একটা জিনিস মনে রাখবা, জাবিতে তোমার 80টা কোশ্চেন 60 মার্ক থাকে। তার মানে বলতে পারো কোশ্চেনগুলো কিন্তু মোটামুটি কি সহজ আসবে। হ্যাঁ, 1-2টা তোমাকে অবশ্যই টাইম কিল করার জন্য দিবে, ওইগুলো একটু বুঝতে হবে যে কিভাবে আমার এই কোশ্চেনগুলো ছাড়তে হবে। ছাড়লেই চান্স পাবা, না ছাড়লে কিন্তু তোমার কিন্তু 4-5টা কোশ্চেনের কি হবে, টাইমগুলো চলে যাবে, তাই না? তাহলে বলতে পারো জাবি যে কোশ্চেনগুলো করবে, আবার যেহেতু ক্যালকুলেটর নাই তাহলে কোশ্চেন খুব সহজেই করবে। এমনভাবে কোশ্চেনগুলো করবে যাতে তুমি 25 to 30 সেকেন্ড এর মধ্যে তুমি কোশ্চেনগুলো সলভ করে ফেলতে পারো। দেখো এই যে কোশ্চেনগুলো যে আছে না, এই কোশ্চেনগুলো কিন্তু তোমার এরকম সময় লাগে। আমি যদি বলি এখানে যে 22টা কোশ্চেন আছে, এই 22টা কোশ্চেন তোমার 13-14 মিনিটের বেশি কখনোই লাগার কথা না, ঠিক আছে? এই জন্য তোমার জন্য কী করতে হবে, তোমার কনসেপ্টটা ভালো মতো জানতে হবে। এবং যেহেতু জাবিতে অনেক বেশি তোমার কি, তোমার মনে করো টাইম কনসিয়াস, তোমার টাইম নিয়ে খেলে, তাহলে তোমার কি করতে হবে, তোমার শর্টকাটও জানতে হবে। তাহলে আমি চেষ্টা করব যেগুলো তোমার কনসেপ্ট দিয়ে করা যায় সেগুলো তো কনসেপ্ট দিয়ে করব, যেগুলোর জন্য শর্টকাট আছে স্পেশালি আমি সেগুলো শর্টকাটে দেখা দেওয়ার চেষ্টা করব। ওকে, তাহলে আসো আজকে আমরা আমাদের প্রথম যে ম্যাথটা, সেই প্রথম ম্যাথটা শুরু করি। সেই প্রথম ম্যাথটা কি, সেই প্রথম ম্যাথটা আচ্ছা আমরা কোনটা সলভ করতেছি বলো তো? আমরা সলভ করতেছি সেট 2। ওকে, আমরা সেট 2 সলভ করতেছি। তাহলে সেট 2টা একেবারেই ভাই পানির মতো সহজ, আমার কাছে সহজ লাগছে, কঠিন লাগে নাই। তাহলে আসো এখানে প্রথম কি বলছে, প্রথম কোশ্চেনটা, কোনো বাড়ির মেইন মিটারে 6 অ্যাম্পিয়ার 220 ভোল্ট চিহ্নিত করা আছে। আচ্ছা 6 অ্যাম্পিয়ার 220 ভোল্ট চিহ্নিত করা আছে, কতগুলো 60 ওয়াটের বাতি ওই বাড়িতে নিরাপত্তার সাথে ব্যবহার করা যাবে? তাহলে আমি দেখি এখানে যে 6 অ্যাম্পিয়ার 220 ভোল্ট আছে, এটা মানে কত ওয়াট, এটা মানে কত ওয়াট। তাহলে আসো আমরা কিন্তু সূত্র জানি, পি ইকুয়ালস টু ভিআই। ওকে, তাহলে ভি এর মান কত, এখানে ভি এর মান 220 × 6, এটা হচ্ছে পি। ওকে, তাহলে আমি কি বলতে পারি, দেখো 60 ওয়াট দিয়ে কয়টা বাতি জ্বালাতে পারবা, তোমার একটা বাতি জ্বালাতে পারবা। তাহলে এই যে 220 × 6 এত ওয়াট দিয়ে কি পরিমাণ বাতি জ্বালাতে পারবো। তাহলে আমি যদি ঐকিক নিয়ম করি নর্মাল, এটা তো তোমরা যেহেতু অ্যাডমিশনের তোমরা এটা এমনিই পারো, আমি তো একটু ঐকিক নিয়ম করে দেখাচ্ছি। 60 ওয়াট দিয়ে তুমি জ্বালাতে পারবে একটা বাতি, 1 ওয়াট দিয়ে জ্বালাতে পারবা 1/60টা বাতি, অতএব 220 × 6। দেখো ভাইয়া এই স্টেপগুলো তোমরা কিন্তু করবে না, তোমরা কিন্তু তোমরা কোনটা করো বলো তো, তোমরা ডিরেক্ট এই যে থার্ড স্টেপ, এই যে এই স্টেপটা করবা। ওকে, এই স্টেপটা করবা, এটা কিন্তু করলে কিন্তু হয়ে যাবে। তাহলে ঐকিক নিয়ম যদি করি তাহলে কয়টা বাতি জ্বালানো যাবে একটু খেয়াল করো, 6কে 60 দিয়ে কাটলে হবে 10, 10 0 কাটা 22, অর্থাৎ এখানে হবে কয়টা বাতি, এখানে হবে তোমার 22টা বাতি। তাহলে এটা আমাদের সলভ হয়ে গেল। তারপর আসো বলছে কি, 50 নিউটন/মিটার স্প্রিং ধ্রুবক বিশিষ্ট একটি স্প্রিংকে সমান 3 ভাগে কাটা হলো, সমান 3 ভাগে কাটা হচ্ছে। আচ্ছা সমান 3 ভাগে কাটা হচ্ছে, তাহলে কোশ্চেন করছে কি প্রতিটি খণ্ডের স্প্রিং ধ্রুবক কত। তোমরা কিন্তু এটা জানো, তোমরা কিন্তু এটা এইচসিতে পড়ে আসছো এই কনসেপ্টটা, তাই না? যদি স্প্রিংকে তুমি যদি ভাগ করো, ভাগ করে যদি ছোট যদি করো, তাহলে ওই এটার স্প্রিং ধ্রুবক কি হয়, বেড়ে যায়, তাই না? আমি তোমাদের একটা শর্টকাট লিখে দিচ্ছি, ঠিক আছে? আমি তোমাদের এর জন্য একটা শর্টকাট লিখে দিচ্ছি, এই শর্টকাটটি একটু মনে রাখবা, সেটা খুবই সুন্দর একটা শর্টকাট। সেই শর্টকাটটা কি,
এটা অনেকটা এরকম যে তোমার নতুন স্প্রিং ধ্রুবক অর্থাৎ তোমার কে নিউ ইকুয়ালস টু কে ওল্ড ইন্টু টুকরার সংখ্যা, এটা মনে রাখবা। ওকে, এটা খুব সুন্দর একটা শর্টকাট। হ্যাঁ, তাহলে এটা দিয়ে আমরা যদি করে ফেলি তাহলে কত হবে, দেখো কে ওল্ড কত দেওয়া আছে 50 দেওয়া আছে, তারপর তোমাকে বলছে সমান কয় ভাগ করছো, টুকরার সংখ্যা বলছে সমান 3 ভাগ করছো, তাহলে তুমি 3 গুণ করে দাও, তাহলে 150 নিউটন পার মিটার। ওকে, তাহলে অ্যান্সার এখানে কত হবে, এখানে অ্যান্সার হবে 150 নিউটন পার মিটার। আশা করি এটাও তুমি বুঝতে পারছো। তারপরের ম্যাটটা দেখো, তারপরের ম্যাটটা কি বলছে, 50 কেজি ভরের এক ব্যক্তি, কোশ্চেনটা কি করছে, 50 কেজি ভরের এক ব্যক্তি, তাহলে 50 কেজি ভরের এক ব্যক্তি বলছে 3 সেকেন্ডে 6 মিটার উঁচু, তাহলে তোমার 3 সেকেন্ডে 6 মিটার। ওকে, 3 সেকেন্ডে 6 মিটার উঁচু একটি সিঁড়ি বেয়ে উপরে উঠে তার ক্ষমতা কত, তাহলে ক্ষমতা বের করতে পারবো আমরা, P ইকুয়ালস টু mgh ডিভাইডেড বাই টি। এম এর মান কত 50, জি এর মান 9.8, আমি 10 ধরলাম, জি। এইচ এর মান কত, এইচ এর মান 6 ডিভাইডেড বাই তোমার কত 3 সেকেন্ড, তাহলে 3। ওকে, তাহলে আমি যদি করি তাহলে কত হবে দেখো তো একটু, এখানে তোমার mgh ডিভাইডেড বাই তোমার টি, তাহলে এটা এটা যদি কাটি তাহলে হবে হচ্ছে 2, তাহলে তোমার 50 ইন্টু 10 500, 500 ইন্টু 2 1000, তার মানে 9.8 দিলে কত 980 আসতো। দেখো আমাদের 980 দরকার নেই, 1000, দেখো তো 1000 কার কাছাকাছি, অবভিয়াসলি 980 এর কাছাকাছি, তাহলে এটাই অ্যান্সার হবে। আশা করি বুঝতে পারছো কীভাবে অ্যাপ্রক্সিমেশন করছি, বুঝতে পারছো। ওকে, তারপর কি বলছে, তারপর তোমাকে বলছে বরফ ও স্টিম বিন্দুতে একটি রোদ থার্মোমিটারের রোদ যথাক্রমে আচ্ছা 2.5 ওহম, 2.5 ওহম এবং কত ওহম, এবং তোমার 3 ওহম, 2.5 ওহম এবং 3 ওহম। আচ্ছা, যে তাপমাত্রায় রোদ 10 ওহম পাওয়া যায় তার মান কত, আচ্ছা যে তাপমাত্রায় রোদ হবে 10 ওহম তার মানটা কত, তাহলে দেখো এটা কিন্তু কঠিন না, সহজ ম্যাথ, এগুলো তোমরা তাপগতিবিদ্যায় করে আসছো, এগুলো তোমরা তাপগতিবিদ্যায় করে আসছো। দেখো আমি যদি একটু বুঝাই, দেখো এই হচ্ছে তোমার একটা থার্মোমিটার, এটা হচ্ছে রোদ থার্মোমিটার, এটা হচ্ছে আমাদের রোদ থার্মোমিটার, এবং আমরা আরেকটা থার্মোমিটার নিয়ে, এটা হচ্ছে যে টেম্পারেচার তোমার কি বলে, এটা হচ্ছে তোমার সেলসিয়াসের থার্মোমিটার। ওকে, তাহলে আইস পয়েন্ট রোদের ক্ষেত্রে কত, এখানে 2.5, এখানে হচ্ছে স্টিম পয়েন্ট বরফ বিন্দু, বাষ্পবিন্দু, এগুলো তোমরা কিন্তু জানো। ওকে, তাহলে বরফ বিন্দু 2.5 রোদের জন্য, বাষ্পবিন্দু কত 3। আচ্ছা, আর আমাকে দেখো এখানে কিন্তু দিয়ে দিছে সেলসিয়াসে, তাহলে সেলসিয়াসে তোমার বরফ বিন্দু কত 0 ডিগ্রি সেলসিয়াস, এখানে কিন্তু 100 ডিগ্রি সেলসিয়াস। এখন বলছে যে তাপমাত্রায় রোদ 10 ওহম পাওয়া যায় তার মান কত, অর্থাৎ ব্যাপারটা অনেকটা এরকম। হ্যাঁ, যে দেখো এই যে এইখানে আমি এটা একটু মার্ক করি, এবং আচ্ছা এখানে দেখো তোমার যখন তোমার রোদ হবে 10 ওহম, যখন তোমার রোদ হবে 10 ওহম, তখন তোমার টেম্পারেচারে সি এর মানটা কত, এটাই তোমাকে বের করতে বলছে। তাহলে আমরা কি একটা সূত্র জানি না ভাইয়া, আমরা কি একটা সূত্র জানি, একটা সূত্রকে আমরা জানি, এই সূত্রটা কি, এই সূত্রটা হচ্ছে তোমার থার্মোমিটারের কমন সূত্র, এক্স মাইনাস এক্স আইস ইকুয়ালস টু এক্স স্টিম মাইনাস এক্স আইস, এটা কি সবসময় কি কনস্ট্যান্ট। ওকে, এটাই তোমার কি থার্মোমিটার বানানোর সূত্র, তাই না। তাহলে এক্স মাইনাস এক্স আইস মানে কি, যে তাপমাত্রা দিছে সেই তাপমাত্রা বিয়োগ বরফ বিন্দু ডিভাইডেড বাই বাষ্প বিন্দু বিয়োগ বরফ বিন্দু। তাহলে আমি যদি দুইটা থার্মোমিটারের জন্য যদি এটা যদি ইউজ করি তাহলে দেখো তো কত আসে, দুইটা থার্মোমিটারের জন্যই আমি যদি এটা ইউজ করতে চাই তাহলে কত আসবে, আসো রোদের জন্য ইউজ করি, তাহলে রোদে এক্স এর মানটা কত 10 ওহম, 10 মাইনাস এক্স আইস কত 2.5, 2.5 ডিভাইডেড বাই কত এক্স স্টিম মাইনাস এক্স আইস 3 মাইনাস 2.5, 3 মাইনাস 2.5। আমি কিন্তু একটু লেন্দি করে কেন করতেছি, যাতে একটু ভালো মতো বুঝতে পারো, তোমরা যখন করবা ডিরেক্ট বিয়োগ ফলটা এখানে বসায় দিবা। ওকে, আচ্ছা, তারপর আবার ডিরেক্ট বিয়োগ ফল বসাতে যাই কিন্তু ভুল করো না ভাইয়া, ঠিক আছে, তুমি একটা এমসিকিউ কম দাগাও কিন্তু ভুল করো না, একটা এমসিকিউ ভুল করো না। আচ্ছা, তাহলে এখানে আমি যদি সেলসিয়াস বসাই সি মাইনাস 0, 100 মাইনাস 0। ওকে, তাহলে এটা আমি কোথায় করব, আসো এটা আমি একটু উপরে করে ফেলি, যেহেতু আমার উপরে আমি একটু জায়গা বেঁচে গেছে, আমি উপরে করি, তাহলে 10 মাইনাস 2.5 এটা হবে 7.5, 3 মাইনাস 2.5 এটা হবে হচ্ছে 0.5 বা হাফ, ইকুয়ালস টু সি বাই 100। তাহলে 7.5 হাফকে উল্টে দাও, তাহলে হবে হচ্ছে 15 ইকুয়ালস টু সি বাই 100, অর্থাৎ সি ইকুয়ালস টু 1500 ডিগ্রি সেলসিয়াস, সি ইকুয়ালস টু 1500 ডিগ্রি সেলসিয়াস। আশা করি এই ম্যাথগুলো তুমি বুঝতে পারছো। ওকে,
তারপর একটু খেয়াল করো, তারপর কোনগুলো বলছে, তারপর আমাদের বলছে 5 নাম্বারটা এম নট স্থির ভর কণার গতিশীল ভর। আচ্ছা, এম নট একটা স্থির ভর, তার গতিশীল ভর হচ্ছে এম। ওকে, তাহলে স্থির ভর হচ্ছে এম নট, আর গতিশীল ভর কত? গতিশীল ভর হচ্ছে আমাদের এম। ওকে, কণাটির গতিশক্তি স্থির অবস্থার শক্তি 3 গুণ। কণাটার যে গতিশক্তি আছে, কণার যে গতিশক্তি আছে সেটা তোমার কি? স্থির অবস্থার 3 গুণ। আচ্ছা, স্থির অবস্থার শক্তি 3 গুণ, এই যেখানে দিয়ে দিছি স্থির অবস্থার শক্তি 3 গুণ। বলছে নিচের কোন সমীকরণটা সঠিক? তাহলে দেখো, এটা কোনো কঠিন ম্যাথ না, এটা একদম সহজ ম্যাথ। আমাকে কি বলছে? আমাকে বলছে এই যে তোমার যে গতিশক্তি আছে, এই গতিশক্তি কিন্তু স্থির অবস্থার শক্তি, অর্থাৎ এম নট সি স্কোয়ার এর কয় গুণ? 3 গুণ। বুঝতে পারছি। ই কে ইকুয়ালস টু আমরা কি জানি? তোমার ই কে ইকুয়ালস টু জানি হচ্ছে তোমার এম মাইনাস এম নট সি স্কোয়ার ইকুয়ালস টু এম নট সি স্কোয়ার, সি স্কোয়ার কাটা, তাহলে তোমার আচ্ছা ইন্টু 3 আছে, সরি, তাহলে 3m নট, তাহলে m ইকুয়ালস টু তোমার 3m নট, আর ওই পাশে এম নটটা নিয়ে যাও, 3m নট প্লাস m নট 4m নট। অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে আমাদের এখানে 4m নট। ওকে, তাহলে এটা কিন্তু সহজ, তাই না? তারপর একটা খেয়াল করো, তারপর একটা থিওরি কোশ্চেন দিচ্ছি, সেটা কি? সমবিভব তল এবং তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কোণ কত? এটা মুখস্থ করে ফেলবা। এটা তোমরা কি করবা? এটা আমরা মুখস্থ করে ফেলবো। তাও আমি তোমাকে দেখাই দিচ্ছি কীভাবে আসে। এটা অনেকভাবে দেখানো যায়, আমি তোমাকে সহজ একটা নিয়মে দেখাই দিচ্ছি, যে নিয়মে তোমরা বুঝবা। সমবিভব তল এবং তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কোণ কত? এটা মনে রাখবা 90 ডিগ্রি। এটা কেন 90 ডিগ্রি? আসো তো একটু খেয়াল করি আমরা। সমবিভব তল মানে কি? সমবিভব তল মানে হচ্ছে এমন একটা তল, যেই তলে যেই বিন্দুতেই তুমি যাও না কেন বিভবের মান সমান, অর্থাৎ যেই তলে প্রত্যেকটা বিন্দুতে বিভবের মান সমান তাকে বলে সমবিভব তল। ওকে, বিভবের মান যদি প্রত্যেকটা বিন্দুতে সমান হয় তাহলে সমবিভব তলের বিভব পার্থক্য কত হবে? তুমি কিন্তু অলরেডি ধরে ফেলছো, সমবিভব তলের বিভব পার্থক্য হবে 0, যেহেতু প্রত্যেকটার মান সমান। আর আমরা একটা সূত্র জানি, তাই না? কি সূত্র জানি বলো তো? একটা সূত্র আমরা এরকম জানি না যে ভাইয়া W ইকুয়ালস টু তোমার কিউ ইন্টু ডেল ভি, অর্থাৎ তোমার এটা কি বলে, এটা বিভব পার্থক্য ইন্টু তোমার চার্জ, এটা সমান সমান ডাব্লু। তাহলে ডেল ভি ইকুয়ালস টু 0 হইলে ডাব্লু সমান সমান কত? 0 না? তাহলে ডাব্লু সমান সমান 0। আবার আমরা কি জানি? ডাব্লু ইকুয়ালস টু কিন্তু তোমার এফ ডট ডিআর। ওকে, এফ ডট ডিআর, বা তুমি সহজে লিখতে পারো এফ ডট আর। ওকে, এফ ডট আর এটা আমরা লিখতে পারি। তাহলে ডাব্লু ইকুয়ালস টু এফ আর কস থিটা, আবার ডাব্লু ইকুয়ালস টু, বলো তো এই এফ সমান সমান কি মনে আছে? এই এফ, হ্যাঁ দেখো, এফ সমান সমান কিন্তু কিউ ইন্টু ই, এফ ইকুয়ালস টু কিন্তু কিউ ইন্টু ই, তাই না? তাহলে এই যে তোমার এটাকে কি বলে? তড়িৎ প্রাবল্য এবং চার্জ, এটা কিন্তু তোমার কি বল, তাই না? কুলম্ব বল, এটা আমরা সবাই জানি। কিন্তু কিউ ই আর কস থিটা, এখান থেকে তুমি যদি একটু খেয়াল করো তাহলে আমি কিন্তু এখানে আরেকটা লাইন লিখতে পারি এভাবে। আমি কিন্তু এখানে আরেকটা লাইন লিখতে পারি যে কিউ ই আর কস থিটা ইকুয়ালস টু 0, যেহেতু কাজের মানটা আমি এখানে 0 পাইছি, যেহেতু কাজের মানটা আমি এখানে 0 পাইছি। ওকে, তাহলে আমি তো জানি এখানে কিউ এর মানটা কি তোমার 0 হইতে পারবে না, এর মানটাও 0 হইতে পারবে না, আর এর মানটাও তো 0 না, তাহলে কোন মানটা 0 হবে? তাহলে আমি কি বলতে পারি না এখানে? আমি তো এখানে বলতেই পারি যে কস থিটার মানটা তোমার কত হবে? 0। তাহলে এই পুরা মানটা 0 হইতে হইলে কস থিটার মানটা 0 হইতে হবে, আর কস থিটা ইকুয়ালস টু 0 হইলে থিটা ইকুয়ালস টু হবে কিন্তু 90 ডিগ্রি। আশা করি তুমি বুঝতে পারছো। এটা কিন্তু আরো অনেকভাবে প্রমাণ করা যায়, ঠিক আছে? তাহলে এটা আমার কাছে সহজ লাগছে সবচেয়ে, তাই আমি এটা তোমাকে অনেক প্রমাণ করে দিলাম। তো তোমার তো এরকমভাবে প্রমাণ করা লাগবে না, তুমি এটা মুখস্থ করে ফেলবা। ওকে, 90 ডিগ্রি অ্যান্সার। আচ্ছা, তারপর আসো, তারপর কি বলছে? 5টি বস্তুর বেগ টয়েস ভি, √6v, 3v, 4v, 5v, বস্তুগুলোর গড় বর্গের বর্গমূল কত? আচ্ছা, তাহলে সিআরএমএস বলছে, তাহলে সিআরএমএস কি মনে আছে? তুমি এই প্রত্যেকটাকে বর্গ করবা, বর্গ করে এই বর্গের যোগ করবা, ঠিক আছে? যোগ বলতে এই বর্গের গড় করবা, বর্গগুলোকে গড় করে এটাকে রুট করবা। ওকে, আসো আমি আমার কথা মতো এটা করে ফেলি, আমার কথা মতো আমি যা বলছি সেটা করে ফেলি। তাহলে তোমার বলছে কি বর্গগুলো গড় বর্গের, তাহলে কি দেখো, গড় বর্গ আগে বর্গ করো, তারপর গড় করো, তারপর বর্গমূল করো। ওকে, তাহলে আমি আপাতত ভিটা যদি বাদ দেই তাহলে 2 স্কোয়ার কত? 4 প্লাস √6 স্কোয়ার হচ্ছে 6, 3 স্কোয়ার হচ্ছে 9, 4 স্কোয়ার হচ্ছে 16, 5 স্কোয়ার হচ্ছে 25, ডিভাইডেড বাই কত? ডিভাইডেড বাই 5। ওকে, তাহলে বলো তো কত হয়? 4 আর 6 10। এই দেখো, আমি একটু যদি পেয়ার করে তোমাকে দেখাই, এগুলো ভুল করো না, ঠিক আছে?
দেখো 4 আর 6 10, 10 আর 25 কত 35, 35 আর 16 কত 45, 6 51, 51 আর 9 কত 60, তাহলে 60/5 = 12। তাহলে আমি কি করলাম ভাইয়া, এই দেখো আমি কিন্তু বর্গের গড় করছি, এখন কি বর্গমূল করছি, বর্গমূল কিন্তু বাকি আছে, বর্গমূল করলে এটা কত আসবে √12, তাই না? তাহলে এখানে অ্যান্সার কিন্তু কত হবে √12। তোমরা যদি এটা যদি দাগাও হবে না, এটা কিন্তু ভুল অ্যান্সার, এটা কিন্তু ভুল অ্যান্সার। তোমরা কিন্তু ভুলে গেছো, আমি কিন্তু ভিটাকে কিন্তু স্কিপ করছি। আমার কি ভিকেও কি একসাথে স্কোয়ার করতে হবে না? তাহলে তুমি সবগুলা ভিকে স্কোয়ার করে যদি কমন নাও, তাহলে এখানে কিন্তু কি থাকবে জানো, এখানে কিন্তু একটা ভি স্কোয়ার থাকবে। ওই ভি স্কোয়ারকে তুমি যদি রুট করো, তাহলে এখানে কিন্তু কি থাকবে বলো তো, √12 × v থাকবে। বুঝতে পারছো? তাড়াহুড়ো করে অনেক সময় তুমি কি করবা, ভিটাকে বাদ দিয়েই এরকম করে স্কোয়ারটা করে ফেলবা। স্কোয়ার করার পর তোমার তো ভাইয়া সময় নাই, তোমার তো মাথায় এমনি টেনশন, তখন তুমি কি দেখবা যে √12 তো আছে, ও তার মানে তো √12 আমি পাইছি, আমার সাথে তো মিলে গেছে, অ্যান্সার কিন্তু হবে না। ওরা কিন্তু এভাবে ট্রিকি কি বলে অপশনে কিন্তু দেয়, ঠিক আছে? এটা একটু ভালো মতো খেয়াল রাখবা যে তুমি যেটা বাদ দিছো সেটা কিন্তু পরে আবার অ্যাড করে নিও, ওকে? তাহলে এটা তো অ্যান্সার হবে না, তাহলে অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে v√12। আশা করি এটা আমি তোমাকে বুঝাইতে পারছি, ওকে? তারপর কোনটা বলছে, তারপর আমাকে বলছে 252 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল একটি সীসার বুলেট থামানো হলো। আচ্ছা, তাহলে একটা বেগ আছে এখানে, এখানে বেগ আছে, এত বেগে গতিশীল। আচ্ছা, তার মানে ওর অবশ্যই মানে গতিশক্তি আছে। এত বেগে গতিশীল একটি সীসার বুলেট থামানো হলো, অন্য কোনোভাবে শক্তি ব্যয় না হলে বুলেটটির তাপমাত্রা কত বৃদ্ধি পাবে? আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, আমরা কি জানি শক্তি ধ্বংসও হয় না, সৃষ্টিও হয় না, শক্তি এক অবস্থান থেকে বা এক তোমার কি বলে এক রূপ থেকে অন্য রূপে কি হয়, তোমার ট্রান্সফার হয়, তাই না? বা এক অবস্থান থেকে অন্য অবস্থানে কি ট্রান্সফার হয় শক্তিটা, বা বলতে পারো এক শক্তি থেকে অন্য শক্তিতে ট্রান্সফার হয়, এটাও বলতে পারো। এখানে তোমাকে কি বলছে, এত বেগে একটা সীসার বুলেটকে থামানো হয়েছে এবং কোনো শক্তি ওয়েস্ট যায় নাই। তাহলে যেহেতু বেগ আছে, ওর অবশ্যই একটা গতিশক্তি আছে। এই গতিশক্তি যেহেতু কোনো ওয়েস্ট হয় নাই, তাহলে গতিশক্তি অবশ্যই সম্পূর্ণ অন্য কোনো একটা শক্তিতে কনভার্ট হয়ে গেছে। এখন এটা কোন শক্তিতে কনভার্ট হয়েছে, যেহেতু বলছে তাপমাত্রা কত বৃদ্ধি পাইছে, তার মানে তাপ শক্তিতে কনভার্ট হয়েছে। তাহলে আমি এখানে বলতে পারি বা লিখতে পারি এখানে এরকম একটা লাইন যে ½ mv² সম্পূর্ণ গতিশক্তি সম্পূর্ণ ms∆θ এই তাপ শক্তিতে রূপান্তরিত হয়েছে। তাহলে এইখানে আমি m কেটে দেই, তাহলে এখানে কি থাকবে বলো তো, এইখানে এরকম একটা জিনিস থাকবে না, ∆θ বের করবো, এসটাকে আমি নিচে নিয়ে যাই, v²/2s = ∆θ। তাহলে v² কত হবে 252। তুমি এটাকে রুট করো না, কারণ এটা আমরা রুট করতে পারবো না, এটা জাহাঙ্গীরনগরে যারা দিছে তারাও জানে, আমরা এটাকে এভাবে রেখে দেই ইনটু 2 আচ্ছা এস এর মান কত, এস এর মান হচ্ছে 126, এস এর মান 126, ওকে? তাহলে আমি কি এখানে বলতে পারি 126, 252 কাটলে হচ্ছে 2, 2 কাটলে হচ্ছে 1, অ্যান্সার হচ্ছে 252°C, অ্যান্সার হচ্ছে এটা। তাইলে তুমি কিন্তু রুট করতে যায় না, কারণ জাহাঙ্গীরনগর যারা কোশ্চেন করছে তারা কিন্তু অলরেডি জানে তোমার কাছে ক্যালকুলেটর নাই, ওরা মানটা এভাবেই দিবে যাতে তোমার রুট করতে না লাগে, কাটাকাটি হয়ে যায়, ওকে? তারপর আসো, তারপর আমরা 8 তো করলাম, তারপর কোনটা করব, তারপর আমরা করব হচ্ছে 9 নাম্বারটা। আচ্ছা, 9 নাম্বারটা কি বলছে, 1 মিলিমিটার স্কোয়ার, 1 মিলিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট, এর মান দিয়ে দিছে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট তারে 10 কেজি ভর ঝুলালে, 10 কেজি ভর ঝুলালে তারটির পীড়ন কত? খুবই ইজি একটা কোশ্চেন, তাই না? তাহলে খুবই ইজি কোশ্চেন এখানে। তাহলে এটা আমরা কীভাবে করবো, এই ম্যাথটা কীভাবে করবো, আমরা জানি পীড়ন = F/A, যদিও পীড়ন কি পি দ্বারা প্রকাশ করে না, আমি পি দ্বারা প্রকাশ করলাম, ওকে? পীড়ন = F/A। তাহলে এফ এর মান কত, এখানে এফ এর মান হচ্ছে তোমার বলতে পারো m × g, তাই না? তাহলে এম এর মান হচ্ছে 10, জি এর মান হচ্ছে 9.8, আর এখানে একটু খেয়াল করো 1 মিলিমিটার স্কোয়ার, আমরা কি এটা জানি, মিলিমিটার স্কোয়ারটাকে আমি যদি মিটার স্কোয়ার নিতে চাই তাহলে কত হবে, 1 মিলিমিটার স্কোয়ার = 10⁻6 মিটার স্কোয়ার, ওকে? 10⁻6 মিটার স্কোয়ার। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, 10⁻6 লিখতে পারি। দেখো এখানে উপরে কত 1 আছে আর নিচে 10⁻6 আছে, তাহলে আমি যদি 10⁻6টাকে যদি উপরে নিয়ে যাই তাহলে কত হবে 10 1 + 6 × 9.8, অর্থাৎ 9.8 × 10⁻7 এত নিউটন পার মিটার স্কোয়ার। দেখো তো আসে নাকি, হ্যাঁ আছে, 9.8 × 10⁻7 এটা আছে, 9.8 × 10⁻7 এটা কিন্তু আমাদের আছে। তারপর আসো খেয়াল করো সহজ ম্যাথগুলো, তাই না? আচ্ছা ম্যাথগুলো কিন্তু সহজ। তারপর কোনটা দিচ্ছে, তারপর বলছে
দুইটি বলের লব্ধি সর্বোচ্চ ও সর্বনিম্ন মান যথাক্রমে 7 নিউটন ও 1 নিউটন। আচ্ছা, সর্বোচ্চ মান 7 নিউটন। আচ্ছা, এগুলো তোমরা প্রচুর পরিমাণ করে আসছো। সর্বনিম্ন মান 1 নিউটন। ওকে, আচ্ছা, তারপর কি বলছে, কোন একটি বিন্দুতে বল দুটি 90 ডিগ্রি কোণে ক্রিয়া করতেছে। আচ্ছা, 90 ডিগ্রি কোণে ক্রিয়া করতেছে, 90 ডিগ্রি কোণে আমাদের বলটা ক্রিয়া করতেছে। ওকে, তারপর বলছে লব্ধির মানটা কত। আচ্ছা, তাহলে এই ম্যাথটা একেবারেই সহজ, এই ম্যাথটা কোনোভাবেই কঠিন না ভাইয়া, এই ম্যাথটা সহজ এবং আমরা আসলে ম্যাথটা করে ফেলি। তোমাকে বলছে লব্ধি সর্বোচ্চ মান, ধরো দুটা ভেক্টর দেওয়া আছে a প্লাস বি, ঠিক আছে, এদের মান দেওয়া আছে, তাহলে a প্লাস বি ইকুয়ালস টু 7, সর্বনিম্ন a মাইনাস বি ইকুয়ালস টু 1। এটাকে যদি 1 নম্বর সমীকরণ ধরি, এটাকে যদি 2 নম্বর সমীকরণ ধরি, তুমি যদি দুটাকে যোগ করো, দুটাকে যোগ করে যদি 2 দিয়ে ভাগ করো, আরেকবার বলি, যদি তুমি মানগুলো পাইতে চাও তাহলে কি করবা, প্রথমে দুটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করবা, দুটাকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করবা। তাহলে আসো, দুটাকে যদি যোগ করে যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে তুমি কত পাবা, a এর মান পাবা, ঠিক আছে। তাহলে 7 প্লাস 1 ডিভাইডেড বাই 2 কত হবে, 4। b এর মান কি হবে বাবা, b এর মান পাওয়া হচ্ছে, এই যে একবার দুটাকে যোগ করবা, একবার দুটাকে বিয়োগ করবা, যোগ করলে a এর মান পাবা কত, 4। 7 প্লাস 1 ডিভাইডেড বাই 2, একবার বিয়োগ করবা, বিয়োগ করলে কত পাবা, 7 মাইনাস 1 ডিভাইডেড বাই 2, 7 মাইনাস 1 মানে 6 ডিভাইডেড বাই 2 হচ্ছে 3। তাহলে a এর মান 4, b এর মান 3। তাহলে লব্ধির মান কত হবে, খুবই ইজি, আমরা কি জানি, তোমার লব্ধি r ইকুয়ালস টু রুট ওভার 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, 2 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু cos 90 মান কিন্তু 0, তাহলে ওই পোর্শনটা 0 হয়ে গেছে। 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, এটা হবে 5, ইজি। তাহলে এটার অ্যান্সার কত, এটার অ্যান্সার হবে আমাদের 5। ওকে, তারপর কোনটা করছে, তারপর আমাদের বলছে তাপ ইঞ্জিনের একটি অংশ 600 কেলভিন, তাপ ইঞ্জিনের একটি অংশ 600 কেলভিন তাপ উৎস থেকে 1200 জুল তাপ শোষণ করে, এটি 300কে, এটি তোমার বলছে 300কে তাপমাত্রার একটি সিঙ্কে 600 জুল তাপ প্রদান করলে তাপ ইঞ্জিনের কর্মদক্ষতা কত। আচ্ছা, বলছে কি, তোমার তাপ উৎসের তাপমাত্রা ছিল 600 কেলভিন এবং এই তাপ উৎস থেকে 1200 জুল তাপ কি শোষণ করছে। তারপর কি বলছে, 300 কেলভিন তাপমাত্রা, 300 কেলভিন তাপমাত্রা সিঙ্কে ছেড়ে দিচ্ছে, ঠিক আছে, না 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 আমি ভুল বলছি, 300 কেলভিন তাপমাত্রা তোমার কি সিঙ্কের তাপমাত্রা, এবং কি পরিমাণ তাপশক্তি তোমার ইঞ্জিনে প্রদান করছে, 600 জুল তাপশক্তি ইঞ্জিনে প্রদান করছে। ওকে, ইঞ্জিনের কর্মদক্ষতা কত। আচ্ছা, বুঝতে পারলাম, তাহলে উৎস থেকে এত পরিমাণ শোষণ করছে, 600 জুল তাপশক্তি কি ইঞ্জিনে প্রদান করছে। ওকে, কর্মদক্ষতা কত, তাহলে কর্মদক্ষতা কিন্তু আমরা ইজিলি বের করতে পারি, কি হবে জানো, কর্মদক্ষতা বের করার সূত্র আমরা জানি, এটা ইকুয়ালস টু 1 মাইনাস T2 ডিভাইডেড বাই T1। তুমি 1 মাইনাস Q2 বাই Q1 এটা দিয়েও করতে পারো, T2 বাই T1 দিয়ে আমি করি, করলে দেখো তো কত হয়, 1 মাইনাস তোমার T2 এর মান কত, T2 মানে হচ্ছে সিঙ্কের তাপমাত্রা 300 কেলভিন, হ্যাঁ, আর তোমার T1 এর মান কত, 600 কেলভিন। ওকে, তাহলে 300কে 600 দিয়ে যদি কাটো তাহলে কত হবে, 1/2 হবে, 1 মাইনাস 1/2, 1/2 ইন্টু 100% আছে কিন্তু এখানে, ইন্টু 100%, ইন্টু 100%, অ্যান্সার 50%। অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে 50%। আশা করি তুমি এটা বুঝতে পারছো। ওকে, তারপর কোনটা দিছে, তারপর তোমাকে দিছে এখানে যে 30 কেজি ভরের একটি স্থির বস্তুর বেগ। আচ্ছা, 30 কেজি ভর দিয়ে দিছে, প্রথমত 30 কেজি ভর, বলছি স্থির বস্তু। আচ্ছা, স্থির বস্তু, এই স্থির বস্তুর বেগ কি বলছে, 2 মিনিটে বৃদ্ধি করে, 2 মিনিট, আচ্ছা 2 মিনিট, তাহলে 2 মিনিটে বৃদ্ধি করে এত হয়েছে, এটা হচ্ছে শেষ বেগ। আচ্ছা, এত কিলোমিটার পার আওয়ারে উন্নীত করার জন্য বস্তুটির উপর কত বল প্রয়োগ করতে হবে, বলের মান চাইছে। আচ্ছা, এখানে আমাদের কার মান চাইছে বলো তো, এখানে আমাদের ভাইয়া বলের মান চাইছে। তাহলে বলের মান আমরা জানি হচ্ছে F ইকুয়ালস টু এম ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এখানে এম এর মান কত বলো তো, এম এর মান হচ্ছে 30, ভি এর মান কত, 36 কিলোমিটার পার আওয়ার। একটু যদি খেয়াল করো, এখানে আমি তোমাকে একটা শর্টকাট শিখিয়ে দিই, এখানে এই শর্টকাটটা তোমরা জানো, তাও আমি শিখিয়ে দিই। যদি তোমার কিলোমিটার পার আওয়ারে থাকে, তুমি যদি এই কিলোমিটার পার আওয়ারকে 5 ডিভাইডেড বাই 18 দিয়ে গুণ দাও, এটা মিটার পার সেকেন্ডে এসে পড়বে। ব্যাপারটা বুঝতে পারছো? আরেকবার আমি বলি, তুমি যদি কিলোমিটার পার আওয়ারকে 5/18 দিয়ে গুণ দাও, তাহলে কি হবে, মিটার পার সেকেন্ডে এসে পড়বে। তাহলে আসো আমি যদি গুণ দিই, 18কে 36 দিয়ে কাটলে কত হবে, 2, 5 দেবো না কত, 10। ওকে, তাহলে 10, তাহলে এটা হবে কত, 10 মাইনাস 0 ডিভাইডেড বাই 2 মিনিট, 120 সেকেন্ড, 120। 30কে মানে 0কে 0 দিয়ে কাটো, 3কে 4 দিয়ে 12 দিয়ে কাটলে কত হয়, 3 4 12, 10/4
10/4 5/2 2.5 অ্যান্সার 2.5 নিউটন। দেখছো খুবই ইজি ম্যাথ, খুবই ইজি ম্যাথ। আশা করি তুমি এই ম্যাথগুলা বুঝতে পারছো। ওকে, তারপর বলো তো কোন ম্যাথটা? তারপর হচ্ছে বলছে কার্নোট চক্রের চতুর্থ ধাপে কি ঘটে। আচ্ছা, তাহলে আমরা কি এটা জানি না ভাইয়া যে কোন ধাপে কি ঘটে? দেখো আমরা যদি একটা পি ভার্সেস ভি এটা যদি আঁকি আমরা, দেখো তোমরা তাহলে বুঝতে পারবে, এটা তোমরা অলরেডি জানো পি ভার্সেস ভি। তাহলে প্রথমটা তোমার কি হয়? দেখো এটা কি সমষ্ণ প্রসারণ, কারণ কি খেয়াল করো তো, এই যে ডানে যাচ্ছে আয়তনটা বৃদ্ধি পাচ্ছে, তাই না? তারপর হয় কোনটা? রুদ্ধতাপীয় প্রসারণ। তারপর হয় সমষ্ণ সংকোচন, এই যে তোমার কই যাচ্ছে? বামে যাচ্ছে, এটা ডানে যাচ্ছে, আর ডানে গেলে আয়তন বৃদ্ধি পায়, প্রসারিত হয়। আর 3 নাম্বারটা কি? বামে যাচ্ছে, যে এটা বামে যাচ্ছে। ওকে, তাহলে বামে গেলে কি হয়? আয়তন হ্রাস পায়, সংকুচিত হয়। চতুর্থ ধাপ রুদ্ধতাপীয় সংকোচন। তাহলে প্রথম ধাপ হচ্ছে প্রসারণ, এটা রুদ্ধতাপীয় প্রসারণ, এটা সমষ্ণ সংকোচন, রুদ্ধতাপীয় সংকোচন, এটাই হচ্ছে আমাদের ফোর্থ ধাপ। ওকে, তাহলে এটা কত হবে? এটা হবে তোমার রুদ্ধতাপীয় সংকোচন। রুদ্ধতাপীয় সংকোচন আছে? হ্যাঁ আছে, এটা হচ্ছে অ্যান্সার। এগুলো একেবারে ইজি। তারপর কোনটা বলছে? কোন একটি বর্গক্ষেত্রে 3টি কৌণিক বিন্দুতে যথাক্রমে 10 কুলম, 18 কুলম এবং -12 কুলম মানের চার্জ স্থাপন করা হলো। চতুর্থ কৌণিক বিন্দুতে কত চার্জ স্থাপন করলে বর্গক্ষেত্রের কেন্দ্রে বৈদ্যুতিক বিভবের মান শূন্য হবে? হুবহু সেম ম্যাথ, তোমরা কিন্তু সিকিউ করছো, এমসিকিউ করছো, তাই না? আমি তোমাদের দেখাই দিচ্ছি, তোমরা হুবহু সেম ম্যাথ সিকিউ এমসিকিউ দুইটাই করছো। ওকে, এই ম্যাথটাই করছো তোমরা এইচএসসিতে, সিকিউ এমসিকিউ দুইটাই করছো। তাইলে তোমাকে বলছে এক জায়গায় আছে 10 কুলম, এক জায়গায় আছে 18 কুলম, এক জায়গায় আছে -12 কুলম, এক জায়গায় আমি ধরলাম কিউ আছে, ঠিক আছে? তোমাকে বলছে কেন্দ্রে বিভবের মান শূন্য হবে। আমরা কি জানি? একটা শর্টকাট আমরা জানি না? যদি বর্গক্ষেত্রের 3টা বিন্দুতে চার্জ থাকে এবং চতুর্থ বিন্দুতে কি পরিমাণ চার্জ দিলে কেন্দ্রে বিভব শূন্য হবে, এটা একটা শর্টকাট। কি এটা? শর্টকাট হচ্ছে মোট যে চার্জের যোগফল, সেই যোগফল অবশ্যই শূন্য হবে। এটা হচ্ছে আমাদের শর্টকাট, এটা তোমরা এইচএসসিতে কিন্তু করছো। তাহলে আমি যদি শর্টকাটটা যদি অ্যাপ্লাই করি, শর্টকাটটা অ্যাপ্লাই করলে আমার কি হবে? প্রত্যেকটা চার্জের, এই যে আমি এভাবে লিখি, সামেশন অফ কিউ ইকুয়ালস টু কি হবে? 0 হবে। প্রত্যেকটা চার্জের যোগফল কি হবে? 0 হবে। তাহলে আসো আমি লিখি 10 + 18 -12 প্লাস কিউ ইকুয়ালস টু 0। 18 থেকে 12 বাদ দিলে 6। ওকে, 6 10 যোগ 16, তাই না? তাহলে এখানে দেখো 16 প্লাস কিউ ইকুয়ালস টু 0, অর্থাৎ কিউ ইকুয়ালস টু -16 কুলম। ওকে, তাহলে এখানে কি অ্যান্সারটা আছে? এখানে হ্যাঁ অ্যান্সারটা আছে, -16 কুলম। দেখছো সবগুলো কিন্তু আমাদের মিলে যাচ্ছে ভাই, তাই না? আমাদের কিন্তু সবগুলো মিলে যাচ্ছে। তারপর একটু খেয়াল করো তো, তারপর এটা কি বলছে? আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি কোনটা? সংগম্যতা। এটা তোমরা জানো, তাই না? কি হবে? ওই যে তোমার k ইকুয়ালস টু 1/বাল্ক মডুলাস। হ্যাঁ, তাহলে সংগম্যতা, কম্প্রেসিবিলিটি। ওকে, আসলে আমরা 16 নম্বরটা শুরু করি। 16 নম্বরটা কি বলছে? যদি 16 নম্বরটা কি বলছে? 16 নম্বরটা আমাদের বলছে যদি স্থিতি ঘর্ষণ 0.5 হয়, স্থিত লেখছে স্থিতি হবে, স্থিতি ঘর্ষণ যদি 0.5 হয়, ওকে, তবে 10 কেজি ভরের কোনো বস্তুকে কোনো বল প্রয়োগ করলে চলবার উপক্রম হবে। তবে 10 কেজি ভরের কোনো বস্তুকে কত বল প্রয়োগ করলে? আচ্ছা 10 কেজি ভরের, তাহলে ভর দিয়ে দিছে, এখানে ভর দিয়ে দিছে তোমাকে। 10 কেজি ভরের কোনো বস্তুকে কত বল প্রয়োগ করলে, দেখো কত বল চাইছে, কত, এখানে তোমাকে কত বল চাইছে, কত বল প্রয়োগ করলে। ওকে, কত বল প্রয়োগ করলে বস্তুটা চলবার উপক্রম হয়। হ্যাঁ, চলবার উপক্রম মানে কি বলতো? চলতে চাচ্ছে কিন্তু এখনো চলে নাই, শুরু হয় নাই, ওর এখন কোনো ত্বরণ হয় নাই, বুঝতে পারছো? আসো এবারটা আমরা করে ফেলে। দেখো এই ম্যাথটা যে অনেক বেশি কঠিন না, এটা তুমি বুঝতে পারবা। দেখো আমি এরকম একটা নিলাম, আর হচ্ছে আমি কি করলাম, এই যে দেখো একটা বক্স দিই। এটা আমি তোমাকে একটু বেসিক থেকে বুঝি, এটা একেবারেই সহজ, কোনো কঠিন না। যারা তোমরা ঘর্ষণ পড়ছো তারা অলরেডি জানো যে এটা একেবারেই সহজ। হ্যাঁ, যাদের কনসেপ্টে একটু ঝামেলা আছে আমি তাদের এই কনসেপ্টে একটু বুঝিয়ে দিই। ওকে, তাহলে এইখানে দেখো তোমার এই বস্তুর উপর কি কি বল কাজ করতেছে বলো তো? এই বস্তুর উপর একটা টাইপ অনেকগুলো বল কাজ করতেছে। একটা হচ্ছে এই বস্তুর ওজন বল নিচে দিয়ে কাজ করতেছে। এই যে তোমার যে সারফেসটা আছে, যে সারফেসের উপর বক্সটা আছে, সেই সারফেস কিন্তু এই বক্সটাকে একটা প্রতিক্রিয়া বল দিচ্ছে, সেটা কিন্তু আর। ওকে, এবং আমরা কিন্তু এখানে একটা জিনিস লিখতে পারি, আর ইকুয়ালস টু mg। ওকে, আচ্ছা ঠিক আছে। তারপর আর কি কি আছে বলো তো? দেখো আমি বস্তুকে এই বরাবর একটা বল দিচ্ছি, এবং আমি যখন বস্তুকে এই বরাবর বলটা দিব, এই বস্তুটা চলার উপক্রম হচ্ছে, তার মানে কি চলতে চাচ্ছে কিন্তু এখনো কিন্তু চলে নাই। তাহলে ভাই ওকে কে আটকে রাখছে? বুঝতেই পারতেছো, ওকে কিন্তু তোমার ফ্রিকশন আটকে রাখছে, তাই না? এই যে স্ট্যাটিক ফ্রিকশন, স্থিতি ঘর্ষণ।
বুঝতে পারলা? তাহলে আসো আমি যদি এইখানে যদি অ্যাপ্লাই করি তোমার সামেশন এফ ইকুয়ালস টু কি এম এ, তাহলে এফ মাইনাস এফ এস ইকুয়ালস টু এম এ। আশা করি তুমি এটা বুঝতে পারছো, তাই না? এবং আরও কি বলতে পারি বলো তো, এফ মাইনাস এফ এস ইকুয়ালস টু জিরো, কারণ এর মান জিরো, এখনো চলে নাই, ত্বরণ হয় নাই বস্তুর। ওকে, আমি একটু উপরে যদি করি ব্যাপারটা, আমি এখানে একটু করেছি, এখানে আমার জায়গা আছে, জায়গা বাঁচিয়ে রাখছিলাম আমি, এখানে করি। তাহলে এফ ইকুয়ালস টু আমরা কি জানি, এফ ইকুয়ালস টু এফ এস, এবং এফ ইকুয়ালস টু আমরা জানি হচ্ছে মিউ এস ইন্টু আর, সূত্র জানো তাই না? মিউ ইকুয়ালস টু এফ ডিভাইডেড বাই আর, অর্থাৎ এফ সমান সমান মিউ এস ইন্টু আর। তাহলে এফ ইকুয়ালস টু আমি লিখতে পারি কি মিউ এস আর সমান সমান হচ্ছে এম জি, তাই না? আচ্ছা, তারপর কি করতে পারি, আমি মানগুলো বসাই দিতে পারি। মানগুলো কত হবে বলো তো? মানগুলো হবে মিউ এস 0.5 অর্থাৎ হাফ। এম এর মান কত ভাইয়া বলো? এম এর মান 10 কেজি, আর জি এর মান কত 9.8। 2কে 9.8 দিয়ে কাটো, 4.9, 4.9 ইন্টু 10 অর্থাৎ 49। অ্যান্সারটা কত? অ্যান্সারটা হচ্ছে আমাদের 49 নিউটন। আশা করি তুমি এটা বুঝতে পারছো, তাই না? এখানে তো কোনো ঝামেলা নেই ভাইয়া, কোনো ঝামেলা আছে? আশা করি তুমি এই ম্যাথটা বুঝতে পারছো। আসো পরের ম্যাথগুলো আমরা যাই। পরের ম্যাথটা কি বলছে? পরের ম্যাথটা বলছে একই দশা দুইটি তরঙ্গের প্রতিটি তরঙ্গ দৈর্ঘ্য 6000 অ্যাংস্ট্রম। হ্যাঁ, তাহলে দেখো বলছে তরঙ্গ দৈর্ঘ্য, হ্যাঁ তরঙ্গ দৈর্ঘ্য বলছে 6000 অ্যাংস্ট্রম। ওয়েট, একই দশা দুইটি তরঙ্গের প্রতিটি, আচ্ছা তরঙ্গ দৈর্ঘ্য 6000 অ্যাংস্ট্রম, হ্যাঁ ঠিক আছে। এদের মধ্যে পথ পার্থক্য দিয়ে দিছে। আচ্ছা পথ পার্থক্য দিয়ে দিছে কত? পথ পার্থক্য আমাদের দিয়ে দিছে 9000 অ্যাংস্ট্রম। ওকে, এটা পথ পার্থক্য দিয়ে দিছে আমাদের। তারপর কি বলছে? দশা পার্থক্য কত? দেখছো, খুবই কমন একটা কোশ্চেন, তাই না? এবং এটা তোমাদের অবশ্যই পারা উচিত, এবং আমি জানি এটা তোমরা পারো, তোমরা খুব ব্রাইট স্টুডেন্ট ভাইয়া। আসো আমরা কিন্তু সূত্র জানি, বলো তো সূত্র কি জানি আমরা? সূত্র আমরা জানি যে দশা পার্থক্য, এই যে দেখো দশা পার্থক্য ইকুয়ালস টু টোয়াইস পাই ডিভাইডেড বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্যকে আমি ডেল এক্স দ্বারা প্রকাশ করলাম। ওকে, আসো তারপর আমরা কি করতে পারি, টোয়াইস পাই ল্যামডার মানটা কত? ল্যামডার মান 6000। ওকে, ডেল এক্স এর মান কত? ডেল এক্স এর মান হচ্ছে তোমার 9000। পথ পার্থক্য 9000 দিয়ে দিছে। আসলে তো কাটাকাটি করে ভাইয়া 0 0 0 0 0 0। ওকে, তাহলে আর কি কি আছে? 2কে 6 দিয়ে কাটলে 3, 3কে 9 দিয়ে কাটলে 3। ওকে, তাহলে 3 পাই। আশা করি অ্যান্সারটা তুমি বুঝতে পারছো। অ্যান্সার হবে 3 পাই। যদি আমি রং না হই, অ্যান্সার 3 পাই হওয়ার কথা। যদি মনে করো যে ভুল হয়েছে বা কনফিউশন, আমাকে কমেন্টে জানাতে পারো, আমি তোমাকে সলভ করে দেবো। ওকে, আচ্ছা তারপর কি বলছে? তারপর তোমাকে বলছে এইখানে তোমার, ঠিক আছে, একটি সরল দোলক পৃথিবীর কেন্দ্রস্থলে নিক্ষেপ করলে দোলনকাল কত? খুবই ইজি, দোলনকাল অসীম হবে। কেন অসীম হবে? আসো আমরা করে ফেলি একটু, হ্যাঁ আমি একটু করে ফেলি। আমরা জানি টি ইকুয়ালস টু টোয়াইস পাই রুট ওভার এল বাই জি। আমরা জানি পৃথিবীর কেন্দ্রে জি এর মান 0, টোয়াইস পাই রুট ওভার এল বাই 0 সামথিং বাই 0 ইকুয়ালস টু ইনফিনিটি। ওকে, তারপর কি বলছে? ইলেকট্রন ভোল্ট কিসের একক? অবভিয়াসলি কাজের একক। কে বুঝলাম, 1 ইলেকট্রোভোল্ট ইকুয়ালস টু 1.6 ইন্টু 10 ইনভার্স 19 জুল। জুল কাজের একক, শক্তির একক। ওকে, তারপর কি বলছে? তারপর তোমাকে বলছে কোথায়, একটি আদর্শ গ্যাসের নমুনার তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা তাপমাত্রা দিয়ে দিছে 30 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তারপর কি বলছে? যদি নমুনাটির চাপ এবং আয়তন দ্বিগুণ করা হয়। আচ্ছা চাপ এবং আয়তন আমি দ্বিগুণ করে ফেললাম, চাপ এবং আয়তন আমি দ্বিগুণ করে ফেললাম। ওকে, চাপ আয়তন যদি দ্বিগুণ করা হয় তবে পরিবর্তিত তাপমাত্রা কত? আচ্ছা তাপমাত্রা চেয়েছে, তাহলে আমরা কিন্তু সূত্র জানি। কোন সূত্র জানি মনে আছে? কোন সূত্রটা জানি? সূত্রটা এরকম না যে তোমার পি ভি বাই টি ইকুয়ালস টু কি কনস্ট্যান্ট, অর্থাৎ তোমার পি ইনিশিয়াল ভি ইনিশিয়াল টি ইনিশিয়াল ইকুয়ালস টু পি ফাইনাল ভি ফাইনাল টি ফাইনাল। আশা করি এটা তুমি বুঝতে পারছো। আশা করি এটা তুমি বুঝতে পারছো। দেখো আমি এইভাবেও করতে পারি, এইভাবেও করতে পারি, অন্য একটা মেথডেও করতে পারি। দেখো অন্য মেথড আরও সহজ। হ্যাঁ, এখানে তুমি কি করো, আমি তোমাকে এটা একটু বোঝাই দিচ্ছি। দেখো লং কাট করবো, শর্টকাট দুইটাই আমরা করব। লং কাট শর্টকাট দুইটাই আমরা করব, এটা একটু বুঝাই। পি ইনিশিয়াল ভি ইনিশিয়াল টি ইনিশিয়াল, পি ইনিশিয়াল ভি ইনিশিয়াল টি ইনিশিয়ালটাকে রাখি। পি ফাইনাল মানে কি? 2p ইনিশিয়াল 2v ইনিশিয়াল, যেহেতু চাপ আয়তন দ্বিগুণ করছি, আর এটা টি ফাইনাল, একটু ভুল লিখছি এখানে, টি ফাইনাল হবে। ওকে, পি ইনিশিয়াল ভি ইনিশিয়াল পি ইনিশিয়াল ভি ইনিশিয়াল কাটা 2 × 2 4, অর্থাৎ টি ফাইনাল ইকুয়ালস টু
4T ইনিশিয়াল। ওকে, এগুলো কিন্তু ক্যালভিনের টেম্পারেচার, এটা কিন্তু মাথায় রেখে কিন্তু ক্যালভিনের টেম্পারেচার ব্রো। ওকে, তাহলে এখানে কত হবে 4 ইন্টু টি ইনিশিয়াল কত বলো তো 30°C, অর্থাৎ 303 কেলভিন, 303 কেলভিন। আমি যদি গুণ যদি করি দেখো এটা কত 303 মানে কত, দেখো এটাকে আমি এভাবে লিখতে পারি না ভাইয়া, তোমাকে বুঝাই গুণ করার টেকনিক বুঝাই, গুণ করার টেকনিক সহজ, 300 যোগ 3, হ্যাঁ তাহলে 4কে তুমি 300 যোগ 3 দিয়ে করবা, 3 4 12, 1200, আর 3 4 12, 12, জাস্ট 1212, অ্যান্সার হচ্ছে 1212। বুঝতে পারছো? এখন এটা কিন্তু আমার দেওয়া নাই, আমার দেওয়া আছে সেলসিয়াসে। ওকে, তাহলে সেলসিয়াসে নিব কীভাবে, সেলসিয়াসে অনেক সহজ, 1212 মাইনাস তোমার সেলসিয়াস কত 273। আমি তোমাকে একটা ট্রিক্স শিখিয়ে দিই, দেখো এখানে কিন্তু মানগুলা কিন্তু তোমার অত বেশি কাছাকাছি নাই, ঠিক আছে? দেখো একটা ট্রিক্স তোমাকে শিখাই, এটা দেখলে ব্যাপারটা খুব মজা হবে। দেখো 1212, এটাকে তুমি মনে মনে 1200 ধরো, এটাকে 1200 ধরো, তাহলে 1200 থেকে 273 না, তাহলে 1200 থেকে 200 বাদ দাও তো, 1200 থেকে 200 বাদ দিলে কত হয় 1000, থাকে আরও কত 73, তাহলে 1000 থেকে 73 না, 1000 থেকে তুমি 75 বাদ দাও, 75 বাদ দিলে কত থাকে 1025, 1025 আসে কি ব্যাপারটা কি বুঝতে পারো, সরি 1025 না, 1025 না, থাকে হচ্ছে তোমার 925, তোমার 925। তার মানে আমার যে মানটা হবে সেই মানটা কি 925-এর আশেপাশে হবে, এবং 925-এর আশেপাশে একটা মানে আছে 939। ব্যাপারটা কি বুঝতে পারছো? আমি আরেকবার বলি, 1212 থেকে 273 তুমি খুব ফাস্টলি বিয়োগ কীভাবে করবা, 1212কে মনে মনে 1200 ধরো, তাহলে 1200 থেকে আগে 200 বিয়োগ দাও, 1200 থেকে 200 বিয়োগ দিলে হয় 1000, 1000 থেকে 73 বিয়োগ না দিয়ে 75 বিয়োগ দেওয়া সহজ, কারণ 1000 থেকে 75 বিয়োগ দিলে কত হয় 925 হয়। ব্যাপারটা কি বুঝতে পারছো? আশা করি তুমি বুঝতে পারছো। 925 কার কাছাকাছি, 939 এর কাছাকাছি। তাহলে দেখছো অ্যাপ্রক্সিমেশনে কিন্তু আমার অনেক পরিমাণ টাইম সেভ হয়ে যায়। ওকে, তারপর আসো তো, তারপর তোমাকে কোনটা দিছে, তারপর আমাদের দিছে হচ্ছে কোনটা, আমাদের মনে আর দুইটা ম্যাথ আছে তাই না। 9 ওহম রোধের একটি তারের আয়তন অপরিবর্তিত রেখে, এখানে দেখো এখানে একটা লাইন বলছে, এটা মনে রাখবে এগুলা, যে আয়তন অপরিবর্তিত রাখছে। ওকে, একটা তার, এই তারের আয়তন অপরিবর্তিত রেখে 3 গুণ লম্বা করা হয়েছে, তাহলে আয়তন, সরি তারটাকে 3 গুণ লম্বা করছে, কিন্তু আয়তন পরিবর্তন করা যাবে না। ব্যাপারটা কি বুঝতে পারলা? আয়তন পরিবর্তন করা যাবে না, তাহলে বলছে ওই অবস্থায় তারের রোধ কত হবে। একটু খেয়াল করো, আমরা একটা সূত্র জানি না এখানে, আমরা কিন্তু একটা সূত্র অলরেডি জানি ভাইয়া, সেই সূত্রটাকে জানো, R ইকুয়ালস টু রো এল ডিভাইডেড বাই এ। ওকে, এখন খেয়াল করো, আমি যদি তারের উপাদান চেঞ্জ না করি, রো এর মান তো, আপেক্ষিক রোধের মান তো চেঞ্জ হয় না, তাহলে আর কার উপর ডিপেন্ড করে, এল বাই এ। ওকে, তাহলে একটু খেয়াল করো তো, আমি আর ইকুয়ালস টু কি লিখতে পারি, তারকে তুমি 3 গুণ করছো, তাহলে 3L। এখন কমন সেন্স কি বলে, আয়তন তুমি যদি সেম রাখতে চাও, তাহলে তারকে যখন 3 গুণ লম্বা করছো, তোমার পাশ দিয়ে ক্ষেত্রফল কিন্তু 3 গুণ কমে গেছে, তাহলে আমি কি বলতে পারি, এখানে 3 গুণ ক্ষেত্রফল কমে গেছে, অর্থাৎ A/3। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, আর ইকুয়ালস টু, এই যে A/3কে তুমি উল্টে দাও, তাহলে দেখবে হচ্ছে 5 5 কত 9 L/A। ওকে, তাহলে এই আর সমান সমান কি, এটা হচ্ছে আর নিউ ইকুয়ালস টু 9। একটু খেয়াল করো, আমি এটা একটু সাজায় লিখি, 3 স্কোয়ার L/A হচ্ছে আর ওল্ড। দেখো তো এটা একটা শর্টকাট, আমাদের এটা একটা শর্টকাট। আমি যদি জেনারেল ফর্মটা লিখে দিই, তাহলে জানো কি হবে ব্যাপারটা, ব্যাপারটা অনেকটা এমন হবে, আর নিউ ইকুয়ালস টু 3 গুণ লম্বা করছি, যত গুণ লম্বা করবো তার স্কোয়ার, এন স্কোয়ার ইন্টু আর ওল্ড। আশা করি তুমি এই ব্যাপারটা বুঝতে পারছো। অর্থাৎ আয়তন অপরিবর্তিত রেখে তুমি যতটুকু তারটাকে লম্বা করবা, অত স্কোয়ার করে আর ওল্ড যতটুকু রোধ আছে সেটা দিয়ে যদি গুণ করে দাও, অ্যান্সার এসে পড়বে। তাহলে আসো, এন স্কোয়ার কত 3 স্কোয়ার, তার মানে 3 স্কোয়ার হচ্ছে 9 ইন্টু আর ওল্ড কত, ওল্ড হচ্ছে 9 ওহম। ওকে, তাহলে 9 ওহম, তাহলে 3 3 9 9 9 81, 81 ওহম, 81 ওহম। ওকে, 81 ওহম। তারপর আসো একদম শেষ যে ম্যাথটা, সেটা বলছে গ্রহের পর্যায়কাল টি এবং সূর্য থেকে, গ্রহের পর্যায়কাল টি এবং সূর্য থেকে গ্রহের গড় দূরত্ব আর হলে কেপলারের তৃতীয় সূত্র অনুসারে, ওকে কেপলারের তৃতীয় সূত্র আমরা কি জানি ভাইয়া, আমরা কেপলারের তৃতীয় সূত্র জানি, টি স্কোয়ার সমানুপাতিক আর কিউব, অর্থাৎ টি সমানুপাতিক আর 3/2। এটাই তো হওয়ার কথা তাই না? দেখো অ্যান্সার হয়ে গেছে। একটা জিনিস খেয়াল করছো, আমরা কিন্তু মোটামুটি সবগুলো সলভ করে ফেলছি। যেগুলো যেগুলো তোমার শর্টকাট ছিল আমরা সেগুলোও দেখছি, যেগুলো কনসেপ্ট দিয়ে ক্লিয়ার করা যায় বা কনসেপ্ট দিয়ে তাড়াতাড়ি করা যায় আমরা ওগুলো করে ফেলছি। ওকে, তাহলে জাহাঙ্গীরনগরের কোশ্চেনগুলো সহজ ছিল, কঠিন ছিল না। জাহাঙ্গীরনগর আমার মনে হয় না যে তোমার
কঠিন কোশ্চেন কখনো করছে, আমি দেখি নাই, সহজ কোশ্চেনই করে, বুঝতে পারছো? তাহলে জাহাঙ্গীরনগর তুমি ভালো মতো প্র্যাকটিস করো, ভালো মতো পরীক্ষা দাও। তোমার সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আছে, জাহাঙ্গীরনগর পরীক্ষা আছে, রাজশাহী পরীক্ষা আছে, এগ্রিকালচার পরীক্ষা আছে, অনেকগুলো পরীক্ষা আছে। ওকে, তাহলে খুব ভালো মতো তোমরা প্রিপারেশন নাও ভাইয়া। ওকে, আল্লাহ হাফেজ।